স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। ভোরের আলো ফোটার পর থেকেই রায়ের বাজার বধ্যভূমি ও মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হন রাজনীতিবিদ, শহীদ পরিবারের সদস্য সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতির স্মারক। ৭১-এ জাতি মেধাশূন্য না হলে দেশ এগিয়ে যেত আরও, এমন প্রত্যাশাই উঠে আসে নতুন প্রজন্মের কণ্ঠস্বরে। কুয়াশা ভেজা শীতের সকালে ফুলে ফুলে সিক্ত রায়ের বাজার বধ্যভূমি। অর্ধনমিত লাল সবুজের পতাকা জানান দেয় সূর্য সন্তানদের হারানোর দিন আজ। স্বজন হারানোর বেদনায় আচ্ছন্ন মন, হাতে ফুল আর বুদ্ধিজীবীদের স্মরণে লেখা কালো ব্যানার। সবার উদ্দেশ্য শহীদদের শ্রদ্ধা জানানো। ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া দুরন্ত তরুণরাও। আমাদের বীরাঙ্গনা এবং সাধারণ মানুষের যে ত্যাগ তিতিক্ষা, আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের যে কষ্ট, সেটাকে যেন আমরা ভুলে না যাই। শোষণ বৈষম্যহীন বাংলাদেশ, এই চেতনাকে লালন পালন করা, মূলত যাতে আমাদের দেশে কোনো ধরনের শোষণ নিপীড়ন এইটা যেন আর না থাকে। নতুন প্রজন্মের বর্তমান বাংলাদেশ বিশ্ব দরবারে আলো ছড়াবে এমন প্রত্যাশা সবার। স্বাধীনতা হয়তো পেয়েছি, একটা ভূখণ্ডের স্বাধীনতা, কিন্তু মনোজগতে যে মুক্তি, সে মুক্তি অর্জনের জন্য আরো অনেক সময় লাগবে বলে মনে করি। জনগণ যেন তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে এবং বাক স্বাধীনতা পেতে পারে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধেও ছিল সাধারণ মানুষের ঢল। তারা বলছিলেন বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ছড়িয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে। প্রত্যাশা, আগামীর বাংলাদেশ হবে শোষণ ও বৈষম্য মুক্ত। যারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন এরা বেশিরভাগই আসলে শ্রমজীবী মানুষ ছিলেন। এদের সবচেয়ে বড় চাওয়া ছিল যে তাদের দুমুঠো অন্নের জোগাড় হবে, তাদের একটা ঠিকঠাক থাকার জায়গা হবে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা কিংবা শহীদদের যে স্বপ্ন আসলে এই দেশে বাস্তবায়ন হয়নি। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি সমতার বাংলাদেশ, সেই বাংলাদেশের পথে হাঁটতে হলে আমাদেরকে এই শহীদদেরকে স্মরণ করতে হবে। কোমলমতি শিশুরাও আসে বাবা মায়ের হাত ধরে। দেশটা সুন্দর হোক, দেশের পরিবেশ সুন্দর হোক। বুদ্ধিজীবী দিবস পালন করতে আসছে, এটা যেন সামনে আর বড় করে উদযাপিত হয়। ৭১-এ স্বাধীনতা অর্জিত হলেও কাঙ্ক্ষিত মেলেনি মুক্তি। তাই ২৪-এর অভ্যুত্থান ঘিরেই নতুন করে স্বপ্ন বুনছে তরুণ প্রজন্ম। ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের ইতিহাস বিকৃতি দেখতে চান না নতুন প্রজন্ম। এছাড়াও ৭১-এর চেতনা ধারণ করে আগামীতে এগিয়ে যাওয়ার পাশাপাশি এই গৌরবময় দিনটা জানান দিতে চায় প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে। রাজধানী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে গভীর শ্রদ্ধা ভরে জাতির মেধাবী সন্তানদের স্মরণ করছে জাতি। ভোরে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৭টার দিকে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান। বিউগলের করুণ সুরের সঙ্গে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। শহীদ বুদ্ধিজীবী দিবস পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের উষালগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার এই দিনটিকে স্মরণ করে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। বিউগলে করুণ সুরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার প্রদান করে ৩ বাহিনীর একটি চৌকস দল। শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বীর শহীদের গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর অন্যান্য উপদেষ্টারাও বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন হতবিহ্বল করে দিয়েছিল বাঙালি জাতিসহ গোটা বিশ্বকে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।
শহীদদের স্বপ্ন পূরণের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান মন্তব্য করে আইন উপদেষ্টা বলেছেন, রাষ্ট্র গড়ার সুযোগ যেন নষ্ট না হয়। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। এদিকে নরসিংদীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সম্মান আর সমতায় ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, শহীদদের স্বপ্ন পূরণের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান। ৭১ মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণঅভ্যুত্থান। একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি। এদিকে মোহাম্মদপুর রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, বিগত স্বৈরশাসকের আমলে মানুষের মুক্ত বুদ্ধির চর্চা বাধাগ্রস্ত হয়েছে। মুক্তিযুদ্ধ হয়েছে জাতিগতভাবে, তারা যে অবদান কিংবা যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে, সেটা ৭১-এর নিরিখেই নির্ণীত হবে। নরসিংদীর বেলাবোতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সব দেশের সাথে সুসম্পর্ক চায়, তবে তা সম্মান ও সমতার ভিত্তিতে। আমরা সব দেশের সাথে সুসম্পর্ক চাই, সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, এবং আমরা এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। অনেকে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন, যেহেতু এক ধরনের একটা অস্বস্তি এই সরকার পরিবর্তনের পরে ছিল। আমি আপনাদেরকে এটুকু বলতে চাই, আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই, দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে। এদিকে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে শিল্প উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে সব সেক্টরে দুর্নীতি হয়েছে, তার নিরসনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সারা বাংলাদেশে 15.5 বছরে দুর্নীতি হয় নাই এরকম কোনো সেক্টর জানা আছে? সেটারই আমরা নিরাময়ের চেষ্টা করছি, নিরসনের চেষ্টা করছি, এবং সেটা করতে যে চ্যালেঞ্জগুলো প্রচুর আছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানালো বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব জানান, জনসম্পৃক্ততা থেকে সরে যাওয়ার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ। আর তরুণ ছাত্র নেতারা প্রত্যয় জানালেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে বুদ্ধিজীবীদের আদর্শে গড়ার। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের শেষ লগ্নে যখন পুরো দেশের মানুষ বিজয়ের দ্বার প্রান্তে, ঠিক তখনই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে মেতে ওঠে। একটি জাতিকে মেধাশূন্য করতে এই নির্মম হত্যাযজ্ঞ সেদিন বাংলাদেশ সহ পুরো বিশ্বকে হতবিহ্বল করে দিয়েছিল। রচিত হয়েছিল একটি জাতির 1000 বছর পিছিয়ে যাওয়ার ইতিহাস। ভোরের আলো ফোটার পরপরই দিবসটি উপলক্ষে ঢাকার রায়ের বাজার বৌদ্ধভূমিতে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর মিছিলে যোগ দেয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। শ্রদ্ধা শেষে তরুণ রাজনীতিকরা বলেন, গেল 16 বছর মুক্তিযুদ্ধ একটা স্বৈরাচারী গোষ্ঠীর হাতে কুক্ষিগত ছিল। সময় এসেছে বুদ্ধিজীবীদের আত্মত্যাগ উজ্জীবিত হয়ে মুক্ত চিন্তার সমাজ বিনির্মাণের। গত 53 বছর আমরা যেভাবে পিছনে চলে গিয়েছিলাম শাসনে, শোষকের ফ্যাসিবাদী সরকারের কারণে, আমার মনে হয় 24-এর অভ্যুত্থানের মাধ্যমে আমরা আরেকটু এগিয়ে এসেছি। আওয়ামী লীগ পরবর্তী যে মুক্তিযুদ্ধের সময় বা মুক্তিযুদ্ধের মাস কাল ইত্যাদি, এগুলো হচ্ছে আসলে মূলত মুক্তিযুদ্ধকে পুনর্দখল করার লড়াই। স্বৈরাচার পতনের পর নতুন প্রেক্ষাপটে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হবে বর্তমান প্রজন্ম, এমন প্রত্যাশা রাজনৈতিক দলের নেতাদের। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেটাই যারা ধারণ করে তারাই বারবার ফিরে আসবে এই বদ্ধভূমিতে। আমরা সে কারণে এসেছি এবং তাদের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে অগ্রসর করে নেওয়ার শপথই আমরা নিচ্ছি। যার জন্য আমরা ব্রিটিশ বিরোধী লড়াই করেছি, পাকিস্তান বিরোধী লড়াই করেছি, আমাদের স্বাধীনতার পরও 53 বছর ধরে বাক, ব্যক্তি, সংবাদপত্র এবং মানুষের মুক্ত চিন্তার অধিকারের জন্য আমাদেরকে লড়তে হচ্ছে। এদিকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির মেধাবী সন্তানদের শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। জ্ঞানভিত্তিক রাজনীতি চর্চায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ছিল রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।
স্বাধীনতার ৫৩ বছর পরও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন হয়নি। তবে হত্যাকারীদের চিহ্নিত করার এখনও সুযোগ আছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বলেন, পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নিতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সুযোগ হিসেবে নিয়েছিল ভারত। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আলোচনা সভা। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য বের করার তাগিদ দেন কেন্দ্রীয় নেতারা। অভিযোগ তোলেন, আবরার, নোমানী, বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বর ও জামায়াতের নেতাদের যারা হত্যা করেছে তারাই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত। যারা বিডিআর হত্যাকাণ্ডের নামে আমাদের চৌকস মেধাবী সেনাবাহিনীকে হত্যা করেছে তারাই শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত। যারা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আমাদের শহীদ মীর কাসেম আলী মিন্টু, আমাদের বুদ্ধিজীবী মোহাম্মদ কামারুজ্জামান, তাদেরকে যারা হত্যা করেছে ফাঁসিতে ঝুলিয়ে, তারাই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত। বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছে তার প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। স্বাধীনতার ৫৩ বছর পরও ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধুর পরিচয় দিতে পারেনি মন্তব্য সেক্রেটারি জেনারেলের। ১৯৬৫ সালে পাকিস্তানি সেনাদের কাছে ভারত যে পরাজিত হয়েছিল, পাকিস্তান নামক রাষ্ট্রের কাছে ভারতীয় সৈন্যদের এই নির্মম পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এই স্বাধীনতা যুদ্ধের সুযোগকে ভারত গ্রহণ করেছিল। স্বাধীনতা ৫৩ বছরে আমরা বাংলাদেশের মানুষ ভারতকে শত্রু মনে করি না, কিন্তু বিভিন্ন সময় ওই দেশের শাসন ক্ষমতায় যারা অধিষ্ঠিত হন সেই শাসকরা কখনোই বাংলাদেশের সাথে বিশ্বস্ত বন্ধুত্বের পরিচয় দেয় না। জহির রায়হানের প্রামাণ্য চিত্র ও তার নিখোঁজের রহস্য উন্মোচন করা গেলে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের আসল কারণ জানা যেত বলে মনে করেন তিনি। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে যথাযোগ্য মর্যাদায় দেশ জুড়ে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। আপামর জনতা শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সকাল থেকে স্মৃতিস্তম্ভ ও বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রশাসন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও ছিল নানা আয়োজন। নানা আয়োজনে দেশজুড়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ। সকালে চট্টগ্রামে পাহাড়তলী বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সিটি মেয়র, নিহতদের স্বজন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বধ্যভূমি সংরক্ষণের সব ধরনের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন মেয়র। জরুরি ভিত্তিতে প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজে বের করা জরুরি। শহীদ পরিবারের আমরা পরিবারকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। এখানে আমরা অবশ্যই ইতিহাসটাকে সংরক্ষিত রাখবো। সিলেটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় বীর মুক্তিযোদ্ধা, প্রশাসন, বিএনপি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বৈষম্যহীন দেশ গড়তে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের দাবি জানান তারা। খুলনার গল্লামারী বধ্যভূমির স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানায় প্রশাসন, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ। শ্রদ্ধা নিবেদন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা। শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার কথা জানান সবাই। যে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের যেন আমরা যথাযথ মর্যাদা দিতে পারি, তাদের যেন আমরা মূল্যায়ন করতে পারি, এতটুকুই আজকের দিনে। বুদ্ধিজীবী দিবসের শহীদদের রক্তের বিনিময়ে অঙ্গীকার যে বাংলাদেশকে রক্ষা করতে হবে, সবার আগে বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ নিয়ে আমরা টিকে থাকবো। ৭১ সূর্য সন্তানদের স্মরণ করছে রাজশাহীর সর্বস্তরের মানুষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে শ্রদ্ধা জানান উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশালে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে প্রশাসন, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। সরকারের কাছে আবেদন করব, বুদ্ধিজীবীদের জীবনী পুস্তকারে প্রকাশ করে নতুন প্রজন্মকে জানতে দেয়। শহীদ বুদ্ধিজীবী দিবসে রংপুরের বধ্যভূমিতে শ্রদ্ধা জানানো হয়। পরে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এছাড়া বাগেরহাট, কুষ্টিয়া, পঞ্চগড়, নীলফামারী, বান্দরবান, রাঙামাটি, মুন্সিগঞ্জ, নাটোর, যশোর ও গাইবান্ধা সহ দেশব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। প্রতিবন্ধী নাগরিকদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে মত বিনিময় সভায় কথা বলছেন। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি সেখানে। একসাথে কাজ করে
আমরা একটি সমাজ গড়ে তুলতে চাই, গড়ে তোলার পরিকল্পনা করি, ইচ্ছা রাখি, প্রত্যাশা রেখি, যেখানে প্রতিটি মানুষ তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, গত 16 বছর ধরে আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করেছি যেখানে আমাদের প্রাপ্য নাগরিক অধিকার বা স্বাধীনতা একে একে কেড়ে নেওয়া হয়েছে। সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষ রাষ্ট্রীয় সহায়তা থেকে হয়েছেন বঞ্চিত, এবং আপনারাও তার ব্যতিক্রম নন। এর ফলে আপনাদের জীবনের মান উন্নয়ন, আমি আপনাদের এতটুকু বলতে চাই, আমি এবং আমার দল, একটু আগে মহাসচিব সাহেব ওনার বক্তব্যে উল্লেখ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমরা সব সময় আপনাদের পাশে থাকব। আমি বিশ্বাস করি আপনারা কেউ প্রতিবন্ধী নন, বরং আপনারা সকলে বিশেষভাবে সক্ষম নাগরিক। আপনাদের প্রত্যেকের রয়েছে অসীম সক্ষমতা। নির্বাচিত বিএনপি সরকার নিশ্চিত করার চেষ্টা করবে অবশ্যই দেশের অন্যান্য সকল নাগরিকের মতন আপনাদের নাগরিক অধিকার ও সুযোগ সুবিধা সঠিকভাবে এবং সমানভাবে পৌঁছে দেওয়ার। আপনাদের চিকিৎসা, শিক্ষার সুযোগ, চাকরির ক্ষেত্রে সমান সুযোগ এবং দেশের প্রতিটি স্থাপনা ও যাতায়াত ব্যবস্থাকে আপনাদের জন্য অ্যাক্সেসিবল করে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে। আজকে আপনাদের এখানে যারা বক্তব্য রেখেছেন তার থেকে আমি উপলব্ধি করছি যে আমাদের হয়তো মনে হয় বাংলাদেশের আমার যেটা মনে হয়েছে আপনাদের যারা বক্তব্য রেখেছেন সকলের কথা থেকে, আমাদের এই মুহূর্তে বাংলাদেশে অনেক কিছুই এখনো আপনাদের জন্য ফেয়ার নয়। অনেক জায়গায় আপনাদের অ্যাক্সেস দেওয়া হয় না, প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং হয়তো উপেক্ষিত হন আপনারা অনেক ক্ষেত্রে। আপনাদের এই অনুভূতিগুলিকে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং এগুলো সমাধানে আমরা আমাদের দলের থেকে অঙ্গীকারবদ্ধ। নতুন আইন প্রণয়ন, বিদ্যমান আইনের সঠিক বাস্তবায়ন, বরাদ্দকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি কিংবা সেই অর্থের সুষম বন্টন যেভাবেই হোক। ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক ৭৮ বাংলাদেশি নাবিক ও জেলের মুক্তি মেলেনি ৬ দিনেও। ট্রলার মালিকের কাছে পাঠানো ভয়েস মেসেজে এক কর্মকর্তা জানান, বাংলাদেশের পক্ষ থেকে এখনও ভারতীয় কোস্টগার্ডের সাথে যোগাযোগ করা হয়নি। ভারতীয় কোস্টগার্ডও বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ না করার বিষয়টি নিশ্চিত করেছে। গেল ২৪শে নভেম্বর বাংলাদেশি ফিশিং ট্রলার এমভি মেঘনা ৫ ও লায়লা ২ মাছ ধরতে গভীর সাগরের উদ্দেশ্যে যায়। সোমবার রাতে খুলনার হিরন পয়েন্ট এলাকায় মাছ আহরণ করা অবস্থায় ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা জাহাজ দুটিকে আটক করে। ট্রলার দুটি ভারতের উড়িষ্যা রাজ্যের প্যারাদ্বীপ বন্দর থেকে ৯ নটিক্যাল মাইল দূরে নোঙর করে রাখা হয়েছে। ইন্ডিয়ান সরকার আমাদেরকে দেওয়ার জন্য রেডি, কিন্তু তোমাদের সরকার রেসপন্স করতেছে না। তোমাদেরকে আমরা নিয়ে যাচ্ছি কি জন্য বোঝানো, তোমাদের দেশের সরকার আমাদের দেশে ৪৫টি রেখে দিচ্ছে। মানুষ একসময় বাসার ছাদে ফুল বাগান করলেও এখন শাকসবজির বাগান করছেন বলে মন্তব্য করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ। সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক নার্সারি ও আড়ং-এর পৃষ্ঠপোষকতায় নগর কৃষি ফাউন্ডেশনের আয়োজনের ৬ দিনব্যাপী তৃতীয় নগর কৃষি মেলার উদ্বোধনীতে তিনি এই কথা বলেন। আরও বলেন, দেশে মানুষ বাড়লেও জমি বাড়ছে না, তাই দিন দিন ছাদ বাগানের গুরুত্ব বাড়ছে। সবাই নিজেদের ছাদে শাক সবজি রোপণ করলে তাজা খাবার মিলবে, তাই সবাইকে ছাদ বাগান করার পরামর্শ দেন তিনি।
ওয়ানডে সিরিজে হারের তিক্ততা ভুলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20তে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজে টাইগার বোলাররা আশানুরূপ পারফরমেন্স না করলেও শর্টার ফরম্যাটে ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী সৌম্য সরকার। সিরিজ জিততে হলে সব ইউনিটেই ভালো করতে হবে বলে জানান সৌম্য। সেন্ট ভিনসেন্টে সোমবার মুখোমুখি হবে দুই দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। সাদা পোশাকে সিরিজ ড্র করার পর ওয়ানডে সিরিজে ভালো করার আশা রেখেছিল টাইগাররা। তবে সিরিজ জেতা তো দূর, উইন্ডিজের কাছে সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে। উইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে 2024 সালে আন্তর্জাতিক ক্যালেন্ডার শেষ করবে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে এই বছরটা ভালোভাবে কাটায়নি বাংলাদেশ। 9 ম্যাচ খেলে জিতেছে মোটে 3টিতে। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে 2-1 ব্যবধানে জিতেছিল মার্চে। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে 2-1 ব্যবধানে সিরিজ হেরেছে আফগানিস্তানের কাছে। আর বছরের শেষে এ ফরম্যাটে সিরিজে হোয়াইট ওয়াশের ক্ষত দগদগে। তবে শর্টার ফরম্যাটে জয় নিয়ে বছরটা শেষ করতে চায় টাইগাররা। সিরিজ জিততে হলে 3 ফরম্যাটেই ভালো করার কথা জানালেন সৌম্য সরকার। তবে আমরা যদি 3টা ফরম্যাটই 3টা সাইডই ভালো করতে পারি, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, টিম ওয়াইজ ভালো খেলতে পারি, আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো। ওয়ানডে সিরিজে ভালো করেছেন ক্রিকেটাররা। সিরিজ হারলেও শেষ ম্যাচে 300-র বেশি রান করেছে টাইগার ব্যাটাররা। ব্যাটারদের এই পারফরম্যান্সের ধারাবাহিকতা টি-20 ফরম্যাটেও ধরে রাখতে চায় বাংলাদেশ। তবে বোলারদের আরও দায়িত্বশীল পারফরম্যান্সের কথা জানালেন সৌম্য। যে আমরা ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট 300 রান করছি, এটা একটা ভালো দিক আমার কাছে মনে হয়। আশা করি তারা সামনে টি-20তে কামব্যাক করবে। গেল কদিন আগেই গ্লোবাল টি-20তে সেন্ট ভিনসেন্টে খেলার সুযোগ হয়েছিল সৌম্য সরকারের। সে অভিজ্ঞতা উইন্ডিজের বিপক্ষে কাজে লাগাতে চান এই ওপেনার। সোমবার সেন্ট ভিনসেন্টের আর্নার্সভেল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। এবারে আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। ভারতের আগ্রাসন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। মনোহরদী উপজেলা বিএনপি এই সমাবেশ করেন। এ সময় বক্তারা ভারতের সাথে প্রভুত্ব নয়, বন্ধুত্বের সম্পর্কের আহ্বান জানান। নাটোরের বড় পাইকারি হাট নলডাঙ্গায় পেঁয়াজের দরে ধস নেমেছে। নলডাঙ্গা হাটে পাইকারি 62 থেকে 70 টাকা প্রতি কেজি ও প্রতিমন 2500 থেকে 3000 টাকা দরে বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজ বাজারে ওঠায় পুরনো পেঁয়াজের দাম কমেছে। মৌসুমের শেষ সময়ে বেশি দাম পাওয়ার আশা সংরক্ষণ করেছিল কৃষক। যশোরের বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানি করা 468 মেট্রিক টন আলু খালাস করা হচ্ছে। সকাল থেকে বন্দরে আলু খালাসের কাজ শুরু হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ট্রেনে করে বেনাপোল রেল স্টেশনে এসে পৌঁছায় আলুর চালানটি। উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত পাবনার কাজিরহাট আরিচা নৌ রুটে 4 মাস বন্ধ থাকার পর চালু হলো স্পিডবোট সার্ভিস। এতে স্বস্তি প্রকাশ করেছেন এই রুটে চলাচলকারী যাত্রীরা। দুপুরে স্পিডবোট সার্ভিস চালুর উদ্বোধন করেন বিআইডব্লিউটি এর পরিচালক AKM আরিফুদ্দিন। বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে জয়পুরহাটে শেষ হলো 3 দিনের তাবলিগ জামাতের জেলা ইজতেমা। শহরের চুনা পাথর প্রকল্পের বিশাল ময়দানে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।